শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাই? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। বাংলার রাজনৈতিক আকাশে আবারও জমে উঠেছে অদ্ভুত এক ঝড়, এমন এক ঝড় যার শব্দ কেবল ঢাকা বা কলকাতার করিডোরে সীমাবদ্ধ নেই। এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে দিল্লির সাউথ ব্লক, ইসলামাবাদ, এমনকি আন্তর্জাতিক কূটনীতির অন্দরমহলেও। বহুদিন ধরে যাকে ইতিহাসের অন্ধকার অধ্যায় ভেবে চাপা দিয়ে রাখা হয়েছিল, সেই পুরনো চরিত্র আবারও ফিরে এসেছে নতুন রূপে। আর এই প্রত্যাবর্তনকে ঘিরেই তৈরি হয়েছে এক চরম রাজনৈতিক থ্রিলার। একসময় সিনেমার ডায়ালগের মতো শোনাতো, অফ লুকিং উই আর লুকিং ফর শত্রুজ। তখন অনেকে হেসেছিল, কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু রাজনীতির মঞ্চে কিছু সংলাপ সময়ের সাথে বাস্তবে রূপ নেয়। আজ ঠিক সেটাই ঘটছে। কারণ যাকে 17 বছর ধরে কারাগারের অন্ধকারে বন্দি রেখে রাজনৈতিকভাবে শেষ করে দেবার চেষ্টা করা হয়েছিল, তিনি আবারও আলোচনার কেন্দ্রে। শুধু আলোচনায় নয়, ক্ষমতার সমীকরণেও তার নাম ঘুরছে সবচেয়ে বেশি। বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। ক্ষমতার পালাবদলের পর দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদলের আভাস মিলছে। নতুন সরকার বুঝে গেছে শুধুমাত্র তরুণ মুখ বা জনপ্রিয়তার জোয়ারে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। দরকার অভিজ্ঞতা, দরকার কঠোরতা, দরকার এমন কিছু মানুষ যারা সংকটের মুহূর্তে সিদ্ধান্ত নিতে পিছু হন না। আর সেই কারণেই পুরনো দিনের একের পর এক দাপুটে নাম আবার সামনে চলে আসছে। এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। ক্ষমতায় বসার পর থেকেই তিনি বাংলাদেশ নিয়ে এমন সব মন্তব্য করে যাচ্ছেন যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে ক্রমেই উত্তপ্ত করে তুলছে। কখনো সীমান্ত নিয়ে উস্কানোমূলক কথা, কখনো অনুপ্রবেশের অভিযোগ, আবার কখনো সরাসরি বাংলাদেশকে লক্ষ্য করে রাজনৈতিক কটাক্ষ। তার ভাষণ শুনলে মনে হয় বাংলাদেশ যেন পশ্চিমবঙ্গের রাজনীতির একটি নির্বাচনী ইস্যু ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। এই সময়ে ঢাকা আগের মতো নীরব নয়। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বুঝিয়ে দিতে চাইছে, সীমান্তের ওপারে বসে হুমকি দেওয়া যত সহজ, বাস্তব পরিস্থিতি ততটা সহজ নয়। আর ঠিক এখানেই শুরু হয়েছে নতুন এক কৌশলগত পাল্টা খেলা। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ 17 বছর পর মুক্ত হয়ে রাজনীতিতে তার প্রত্যাবর্তন অনেকের কাছেই নাটকীয়। কিন্তু তার সমর্থকদের কাছে এটি শুধুই একজন নেতার ফিরে আসা নয়, বরং একটি প্রতীকের পুনর্জন্ম। তারা মনে করে যাকে ধ্বংস করতে এত বছর ধরে পরিকল্পনা করা হয়েছে, তিনি আবারও ফিরে এসেছেন আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে। একসময় সাধারণ ব্যবসায়ী হিসেবে পরিচিত এই মানুষটি খুব দ্রুতই বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন। 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তার ব্যক্তিত্বই বদলে যায়। কালো চশমা, কঠোর ভাষা আর অপরাধ দমনে আক্রমণাত্মক অবস্থান, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক ভিন্নধর্মী রাজনৈতিক চরিত্র। তার সময়েই গঠিত হয় র্যাব, জানিয়ে বিতর্ক যেমন ছিল, তেমনি ছিল ভয়ের এক আলাদা আবহ। তখন সীমান্তের ওপারেও তার নাম উচ্চারিত হতো আতঙ্কের সাথে, কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ছিল বাংলাদেশের ভেতর থেকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর প্রতি নীরব সমর্থন দেওয়া হচ্ছিল। বিশেষ করে 2004 সালের সেই আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার পর ভারতের নিরাপত্তা মহলে বাবরের নাম একেবারে অন্যভাবে দেখা শুরু হয়। ভারতের দৃষ্টিতে তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভারতের 7 সিস্টার অঞ্চলে অস্থিরতা ছড়ানোর সক্ষমতা রাখতেন। অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও দিল্লির নীতি নির্ধারকদের কাছে তাঁর নাম ছিল এক ধরনের রেড অ্যালার্ট। আর সেই মানুষটি যদি আবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল জায়গায় ফিরে আসেন, তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ সরকার এখন প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে উঠতে চাইছে দ্রুত। মন্ত্রিসভায় নতুন মুখ থাকলেও অনেকেই এখনও অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে, ফলে পুরনো, পরীক্ষিত এবং রাজনৈতিকভাবে কঠোর নেতাদের ফিরিয়ে আনার আলোচনা চলছে জোরসোরে। এমন অবস্থায় বাবরের নাম সামনে আসা নিছক গুঞ্জন নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা। সেই বার্তাটি মূলত সীমান্তের ওপারকেও উদ্দেশ্য করে, অর্থাৎ বাংলাদেশ এখন আর শুধু প্রতিক্রিয়া দেখাবে না, প্রয়োজনে পাল্টা কৌশলও নেবে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক সীমান্ত নীতি নিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। বিশেষ করে বিএসএফকে দ্রুত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, সেটিকে অনেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। বাংলাদেশের বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র নিরাপত্তা ইস্যু নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যর্থতা আড়াল করার প্রচেষ্টা। ভারতের অভ্যন্তরেও পরিস্থিতি খুব স্থিতিশীল নয়।
উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এখনও বিচ্ছিন্নতাবাদী আবেগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। সীমান্ত রাজনীতি, অবৈধ অনুপ্রবেশ এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছু মিলিয়ে দিল্লি এমনিতেই চাপে রয়েছে। তার উপর যদি বাংলাদেশ কঠোর অবস্থানে যায় তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এদিকে নতুন করে আলোচনায় এসেছে ঢাকা-ইসলামাবাদ ঘনিষ্ঠতা। কয়েক বছর আগেও যে সম্পর্ক ছিল একেবারে শীতল, এখন সেটিই নাকি নতুন মাত্রা পাচ্ছে। গোপন গোয়েন্দা সহযোগিতা থেকে শুরু করে কৌশলগত সমঝোতা, নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এসব বিষয়ে খুব বেশি কিছু বলা হয়নি, তবুও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে। ভারতের জন্য এটি নিঃসন্দেহে উদ্বেগের কারণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগর, উত্তর পূর্ব ভারতের করিডর, চীনের প্রভাব, পাকিস্তানের আগ্রহ সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেশটির অবস্থান এখন আরও কৌশলগত হয়ে উঠেছে। তারেক রহমানের সরকার সম্পর্কেও শুরুতে ধারণা ছিল তারা হয়তো দিল্লির সাথে নরম অবস্থান বজায় রাখবে, কিন্তু সময়ের সাথে সেই ধারণা পাল্টে যাচ্ছে। সরকার এখন এমন কিছু মানুষকে সামনে আনছে যাদের অনেকেই প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত, ফলে দিল্লিতে অস্বস্তি বাড়ছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কঠোর নেতার সবসময়ই আলাদা গুরুত্ব পেয়েছে। সংকটের সময় সাধারণ মানুষ প্রায়ই এমন কাউকে খোঁজে যিনি আপোষের চেয়ে শক্ত অবস্থান নিতে পারেন। বাবরকে ঘিরে যে নতুন করে জনপ্রিয়তা তৈরি হচ্ছে তার পেছনেও এই মনস্তত্ত্ব কাজ করছে। 17 বছর কারাগারে থাকার পরও নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পাওয়া নিছক কাতালীয় নয়। এটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে আবেগ, প্রতিশোধ এবং প্রত্যাবর্তনের গল্প এখনও খুব শক্তিশালী। তার সমর্থকেরা মনে করেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ছিলেন, আর বিরোধীরা মনে করে তার প্রত্যাবর্তন দেশের জন্য নতুন অস্থিরতা ডেকে আনতে পারে। কিন্তু রাজনীতির বাস্তবতা হল জনপ্রিয়তা কখনোই একমুখী থাকে না। একজন মানুষের নাম যেমন কারো কাছে নায়ক, অন্য কারো কাছে ভয়ের প্রতীক। বাবরের ক্ষেত্রেও সেটাই সত্য। অনেক বিশ্লেষক মনে করছেন সীমান্তে উত্তেজনা বাড়তে পারে, কারণ বাবর বরাবরই শক্ত অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। তার সময় সীমান্তে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম ছিল অনেক বেশি আক্রমণাত্মক। ফলে দিল্লি নিশ্চয়ই চাইবে না সেই পুরনো পরিস্থিতি আবার ফিরে আসুক। অন্যদিকে বাংলাদেশের ভেতরে তার প্রত্যাবর্তনকে অনেকে রাজনৈতিক পুনর্জাগরণ হিসেবেও দেখছেন, কারণ দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে যে শূন্যতা তৈরি হয়েছিল সেখানে এখন পুরনো শক্তিগুলো আবার সক্রিয় হয়ে উঠছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন আর শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে চীন আছে, যুক্তরাষ্ট্র আছে, পাকিস্তান আছে, এমনকি মধ্যপ্রাচ্যের প্রভাবও আছে। ফলে বাংলাদেশের ভেতরের প্রতিটি রাজনৈতিক পরিবর্তন এখন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই কারণেই বাবরের নাম নিয়ে এত আলোচনা, কারণ তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি এক ধরনের প্রতীক, ক্ষমতার প্রতীক, প্রতিশোধের প্রতীক এবং কঠোর রাষ্ট্রনীতির প্রতীক। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন সীমান্ত রাজনীতি তাকে জনপ্রিয় করবে, কিন্তু তার বক্তব্য উল্টো বাংলাদেশের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। কারণ বাংলাদেশের জনগণ সাধারণত বাইরের চাপের বিরুদ্ধে দ্রুত একত্রিত হয়ে যায়, আর এই মনস্তত্ত্বই এখন কাজে লাগাতে চাইছে নতুন